where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস 11-এর আমরা কবিতা পড়ব। কবিতার নাম ব্রাদারহুড। এখানেই টাইটেল শেষ নয়, দেখো এই কবিতাটা হচ্ছে একটি বিশেষ ধরনের কবিতা, যাকে বলা হচ্ছে হোমেজ। হোমেজটা কি? হোমেজ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধার্ঘ্য। ঠিক যেমন বাংলায় একটা কবিতা রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা, তার অগ্রজ কবি রবীন্দ্রনাথকে নিয়ে। কবিতাটা এরকমভাবে শুরু হচ্ছে, কবিতার নামটা আমি বলে দিই আগে, রবীন্দ্রনাথের প্রতি। শুরু হচ্ছে এভাবে: এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মুগ্ধতা ছড়ায় যথারীতি। মুগ্ধতা ছড়ান কবি, অগ্রজ কবি যে তার পরবর্তীকালে যিনি এসেছেন তার জীবনে যে শুধু মুগ্ধতা ছড়ান সে কথা কবি সজোরে ঘোষণা করছেন। ঠিক এরকমই এখানেও দেখো কবি অক্টাভিও পাজ তিনি হোমেজ জানাচ্ছেন, তবে এখানে কোনো কবিকে জানাচ্ছেন না, জানাচ্ছেন ক্লডিয়াস টলেমিকে। হোমেজ মানে তাহলে আমি কি বললাম? শ্রদ্ধাঞ্জলি। এই যে শ্রদ্ধাঞ্জলি, এই শ্রদ্ধাঞ্জলিটা জানানো হচ্ছে কার প্রতি? ক্লডিয়াস টলেমির প্রতি। কে জানাচ্ছেন? জানাচ্ছেন কবি অক্টাভিও পাজ। ভালো করে দেখো, ইনি হলেন কবি অক্টাভিও পাজ। আর ক্লডিয়াস টলেমিকে, অক্টাভিও পাজ সম্পর্কেও আমরা জেনে নেব, তার আগে জেনে নিই ক্লডিয়াস টলেমিকে। ক্লডিয়াস টলেমি হলেন একজন প্রখ্যাত গ্রিক জ্যোতির্বিদ এবং একজন ভূগোলবিদও বটে। তিনি কি করেছিলেন? তিনি একটা তার অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে, মানে তার জ্যোতির্বিজ্ঞানের যে পরিক্রমা সেটা করেছিলেন মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে, এবং তার এই অবজারভেশনের ওপর ভিত্তি করেই কিন্তু তিনি একটি গাণিতিক তত্ত্ব উপস্থাপিত করেছিলেন, যা দিয়ে এই মহাবিশ্বে সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী প্রত্যেকেরই গতিবিধিকে সুন্দরভাবে অ্যানালাইজ করা যায়, পর্যবেক্ষণ করা যায়, বিশ্লেষণও করা যায়। তাহলে এই কবিতা হলো কবি অক্টাভিও পাজের জ্যোতির্বিদ ক্লডিয়াস টলেমিকে জানানো হোমেজ বা শ্রদ্ধাঞ্জলি। এবার তাহলে আমরা কবি অক্টাভিও পাজ সম্পর্কে জেনে নিই। দেখো
তোমাদের বইতে যা লেখা আছে তা থেকে একটুখানি জানি। অক্টাভিও পাজ লোজানো 1914 to 1998, 1914 থেকে 1998, এই সময়টা হচ্ছে অক্টাভিও পাজের জীবনকাল। He was a Mexican writer of great renown from the 20th century. অর্থাৎ আমরা যেই সময়ে দাঁড়িয়ে আছি তার থেকে কিন্তু আবার পিছিয়ে যেতে হবে, যে বিংশ শতাব্দী, এটা কোন শতাব্দী চলছে? একবিংশ শতাব্দী, তার মানে ঠিক আগের শতাব্দী, বিংশ শতাব্দীর সব থেকে বলা যায় গুরুত্বপূর্ণ এবং রিনাউন্ড, অর্থাৎ তিনি বহুল পরিচিত, প্রত্যেকের কাছেই ভীষণভাবে পরিচিত। এবং তিনি হলেন কোন দেশের লেখক? তিনি মেক্সিকো। মেক্সিকো কোথায়? মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। অক্টাভিও পাজ জন্ম নিয়েছেন এমন একটি পরিবারে, যে পরিবার মেক্সিকান রেভলিউশন মানে মেক্সিকো দেশের ইতিহাসে যাদের অবদান অনস্বীকার্য, এইরকম একটি পরিবারে জন্মেছেন। তার ঠাকুরদাদার ছিল এক বিশাল লাইব্রেরি, সেই লাইব্রেরিতে ছিল এক বিপুল জ্ঞানের সম্ভার। একদিকে যেমন ছিল ক্লাসিক্যাল মেক্সিকান লিটারেচার, অপরদিকে ছিল ইউরোপিয়ান সাহিত্য। সব কিছু থেকেই কিন্তু জ্ঞান আহরণ করেই তিনি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠছেন অক্টাভিও পাজ। অক্টাভিও পাজ শুধুমাত্র কবি নন, তিনি একজন ডিপ্লোম্যাটও বটে। ডিপ্লোম্যাট হিসেবে তিনি তার জীবন শুরু করেছিলেন বা কার্যকাল শুরু করেছিলেন 1943-তে, 1943-এর দশকে। তোমাদের জেনে ভালোই লাগবে যে তিনি কিন্তু রাষ্ট্রদূত হিসেবে, মানে মেক্সিকো দেশের রাষ্ট্রদূত হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে আমাদের ভারতবর্ষেও এসেছিলেন। এবং সেটা কত সাল? 1952। খুব দুঃখজনকভাবে 1998 সালে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং ওই বছরই এপ্রিল মাসে তিনি আমাদের ছেড়ে চলে যান। তার যে বিখ্যাত বইগুলো দেখো তোমাদের এখানে লেখা আছে, বিখ্যাত বইয়ের নাম দেওয়া আছে কিছু: দ্য সানস্টোন, দ্য বাউ অ্যান্ড দ্য লায়ার, দ্য লেবিরিন্থ অফ সলিটিউড। দ্য লেবিরিন্থ অফ সলিটিউড বইটির কথা আমি বিশেষ করে বলবো। এই বইটি মেক্সিকো দেশের ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে লেখা। তার কবিতায় আমরা কি পাই? তার কবিতায় আমরা দ্য রেকারিং থিম অফ হিজ পোয়েট্রি, বারবার তার কবিতায় যেটা ফিরে আসে, বারবার তার কবিতার জগতে যত আমরা ঢুকে পড়ব, যত প্রবেশ করব, তত দেখতে পাবো যে তার কবিতায় বারংবার ফিরে আসছে রেকারিং থিম, রেকার করছে বারবার। বারবার ফিরে আসছে। কি ফিরে আসছে? ফিলোসফিক্যাল স্পেকিউলেশন। ফিলোসফি মানে কি? ফিলোসফি হচ্ছে দর্শন, আর স্পেকিউলেশন হচ্ছে দৃষ্টিভঙ্গি, দেখার ভঙ্গি। দার্শনিক চিন্তার জগৎ থেকে যুক্তিপূর্ণভাবে যখন আমরা কোনো কিছুকে দেখছি, সেটা সম্বন্ধে একটা আইডিয়া করার চেষ্টা করছি, সেটাই হচ্ছে তার কবিতার সব থেকে বড় সম্পদ। এবং সেটা কি নিয়ে এই স্পেকিউলেশনটা? এই স্পেকিউলেশনটা হচ্ছে নেচার, টাইম অ্যান্ড লাভ, প্রকৃতি, সময় এবং ভালোবাসা। এই তিনটেই হচ্ছে তার কবিতার মূল স্তম্ভ। এবং এই স্তম্ভটাকে তিনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? কবি মাত্রই পর্যবেক্ষক। কবি পর্যবেক্ষণ করছেন তার নিজের ফিলোসফিক্যাল আউটলুক দিয়ে, তার দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে তিনি স্পেকিউলেট করছেন, দার্শনিক চিন্তার মধ্যে দিয়ে সেই জগৎকে স্পর্শ করার চেষ্টা করছেন। এই হচ্ছে মূলত অক্টাভিও পাজের কবিতার বিষয়বস্তু, যার এখানেও কোনো ব্যত্যয় হবে না। আমরা দেখব হোমেজ টু ক্লডিয়াস টলেমি, এবং তার উপরে কবিতার মূল নামটি ব্রাদারহুড। ব্রাদার মানে কি? ব্রাদার মানে আমরা সকলেই জানি যে ভাই, আর ব্রাদারহুড মানে কি? ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধের ধারণাটা কি? ভ্রাতৃত্ববোধের ধারণা বলতে বোঝায় সারা পৃথিবী জোড়া, মানে ধরো এই পৃথিবীতে যা কিছুই আছে, সে প্রকৃতি হতে পারে, সে মানুষ হতে পারে, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সব কিছুর মধ্যেই একটা যেন সহাবস্থান রয়েছে, একটা সম্মানজনক বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান রয়েছে। সেই সহাবস্থানকেই চিহ্নিত করছে এই শব্দটি। কবিতার টাইটেল থেকেই খুব পরিষ্কার যে এই কবিতাটি কি নিয়ে লেখা হতে পারে। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে অক্টাভিও পাজ
ঠিক কী ধরনের কবিতা লিখতে অভ্যস্ত। এই কবিতার ঠিক ওপরের অংশে দেখো একটি ছোট্ট প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে যে এই কবিতায় আমরা আসলে কি বলতে চাইছি। তো আমরা কি করব, আমরা প্রথমে সেই জায়গাটা একটুখানি পড়ে নেব, তারপরে আমাদের কবিতার রিডিংটার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব যে এই কথাগুলি কতটা কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তাহলে দেখো, ইন দিস পোয়েম অফ 8 লাইন্স, তাহলে এই কবিতাটা ক লাইনের আমরা জেনে গেলাম, 8 লাইনের কবিতা। The speaker conducts an inquiry upon the insignificance of man as compared to the vastness of the universe. অর্থাৎ মাত্র 8 লাইনের একটা ছোট্ট কবিতা, কিন্তু তা ধরে আছে একটা বিশাল চিন্তাকে। কিরকম সেই চিন্তাটা? সেই চিন্তাটা হচ্ছে এখানে যে স্পিকার, এখানে যে কবিতার যে পোয়েটিক পার্সোনা, যে মূল ব্যক্তি যিনি আমাদের পুরো ঘটনাটা বলছেন, দ্য ন্যারেটর বলি যাকে আমরা গল্পে, এখানে স্পিকার, এখানে বক্তা কি বলছেন? তিনি কন্ডাক্টস অ্যান এনকোয়ারি, তিনি যেন মনে হচ্ছে একটা এনকোয়ারি বসিয়েছেন। এনকোয়ারি মানে কি হতে পারে? এনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান। খুঁজে বের করা। কি খুঁজে বের করতে চাইছেন? upon the insignificance of man, বলছে তিনি একটা অনুসন্ধান চালিয়েছেন যার মধ্যে দিয়ে উঠে আসবে যে এখানে কি রয়েছে, ইনসিগনিফিক্যান্স অফ ম্যান। ম্যান মানে মানুষ, এখানে কিন্তু ম্যান কথাটার মধ্যে দিয়ে কবি আসলে রিপ্রেজেন্ট করছেন, বোঝাতে চাইছেন। কাদেরকে বোঝাতে চাইছেন? দ্য টোটাল হিউম্যানিটি, সমগ্র মানব জাতির হয়েই যেন প্রতিনিধিত্ব করছে এই শব্দটি। কেমন? আমরা যখন কবিতাটা পড়তে শুরু করব, এই শব্দটির সঙ্গে আমাদের এনকাউন্টার হবে এবং তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো এখানে কোনো নির্দিষ্ট মানুষের কথা বলা হচ্ছে না। তাহলে কার কথা বলা হচ্ছে? দ্য টোটাল হিউম্যানিটি। সারা পৃথিবী জুড়ে যে মানবতার যে উদযাপন, যে মানুষেরা যারা রয়েছেন প্রত্যেকের হয়েই প্রতিনিধিত্ব করছে এই শব্দটি। এটা হচ্ছে ম্যান নয়, ম্যানকাইন্ড। এবার যেটা বলতে চাইছেন যে এখানে একটা ইনসিগনিফিক্যান্স রয়েছে। মানুষ, এই সমগ্র মানব জাতি যাদেরকে আমরা প্রত্যহ ভাবি যে তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তাদের সম্পর্কে একটা চিন্তা ভাবনা উপস্থাপন করছেন কবি অক্টাভিও পাজ। তিনি বোঝাতে চাইছেন যে মানুষের জীবনের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিরকম? বলছে ইনসিগনিফিক্যান্স, প্রায় তাৎপর্যই নেই, প্রায় গুরুত্বহীন বলা চলে। ইনসিগনিফিক্যান্স, গুরুত্বপূর্ণ নয়, যা কিছু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ নয়, তাহলে কি গুরুত্বপূর্ণ নয়? বলছে মানুষ গুরুত্বপূর্ণ নয়। কোথায় গুরুত্বপূর্ণ নয়? ইন দ্য কনটেক্সট অফ হোয়াট? কোন প্রসঙ্গে? অ্যাজ কম্পেয়ার্ড টু দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স। যখন আমরা মানুষকে তুলনা করি, কম্পেয়ার করি, তুলনা করি কার সঙ্গে? যখন আমরা এই ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স, ভাস্ট শব্দটার মধ্যে দিয়েই যেন ওর মানেটা খানিকটা বোঝা যায়। ভাস্টনেস হচ্ছে বিশালতা, একটা এক্সপ্যানশন বলা ভালো, ছড়িয়ে রয়েছে, বিশাল একটা বিশালত্ব বোঝাচ্ছে। কার বিশালত্ব? ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে কি? ইউনিভার্স মানে হলো মহাবিশ্ব। মহাবিশ্ব বলতে আমরা কাকে বুঝি? ইউনিভার্স বলতে আমরা বুঝি সেই অংশকে যার মধ্যে পৃথিবীও রয়েছে, আবার সৌরমণ্ডল রয়েছে, গ্রহ গ্রহাণুপুঞ্জ প্রত্যেকেই রয়েছে। এই পৃথিবীর যত প্রাণী গাছপালা সকলেই রয়েছে, প্রত্যেকেই কিন্তু ইউনিভার্সের পার্ট। এই যে বিশাল ইউনিভার্সের যে বিশালত্ব, মহাবিশ্বের যে ব্যাপকতা, তার কন্ট্রাস্টে দাঁড়িয়ে মানুষ যেন ইনসিগনিফিক্যান্ট হয়ে যাচ্ছে, গুরুত্বহীন হয়ে পড়ছে। এবং এই যে গুরুত্বহীনতা, এটার মধ্যে দিয়ে আসলে কবি কি বোঝাতে চাইছেন? আমরা গুরুত্বপূর্ণ নই, আমরা নিতান্তই ক্ষুদ্র এই বিশালতার পাশে। তাহলে কবি আমাদেরকে কি মেসেজ দিতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? দেখো লেখা আছে, দেন আ রিয়েলাইজেশন অ্যাজ
to his inclusion in the general scheme of the universe dawns on the speaker. হঠাৎই যেন রাত্রি শেষে যেমন ভোর হয় তেমন করেই কবির এই চিন্তাটার মধ্যে দিয়ে একটা নতুন আলো উঠে এলো, একটা নতুন আলো দেখা গেল। কিরকম আলো? যে আলোতে ভোরের মতোই যা পরিষ্কার কবিকে বুঝিয়ে দিল যে হোয়াট ইজ হিজ রোল ইন দিস স্কিম। এই যে বিশ্বজুড়ে যে একটা স্কিম চলছে, একটা যে পরিকল্পনা মাফিক, একটা যে অর্গানাইজড ওয়েতে সব কিছু মুভ করছে, ক্রমাগত তারা ঘুরে চলেছে, তাই না? আমরা তো জানি যে মহাবিশ্ব কিন্তু স্থির নয়, তাই না? সে ঘুরে চলেছে। এই যে ঘূর্ণায়মান এই অবস্থার মধ্যে, মহাবিশ্বের মধ্যে, তাহলে আমি যদি ইনসিগনিফিক্যান্ট হই, গুরুত্বহীন হই, তাহলে আমার ভূমিকা কি? আমার ভূমিকাটা হচ্ছে এইটাই যে আমি এর একটা পার্ট। ইনক্লুসিভিটি বোঝাতে চাইছেন কবি। কবি বোঝাতে চাইছেন তিনি ক্ষুদ্র হতে পারেন, কিন্তু তিনিও এই যে বিশাল স্কিম, এই যে বিশাল পরিকল্পনা, এই যে সেলেস্টিয়াল অর্গানাইজেশন শব্দটা দেখবে এক্ষুনি ব্যবহার করা হবে, যে এই যে ইউনিভার্সাল যে একটা পরিকল্পনা চলছে, এই পরিকল্পনার মধ্যে যেন তিনি নিজেকে একজন অংশীদার হিসেবে দেখতে পাচ্ছেন। এবং এর ফলে তিনি কি বুঝতে পাচ্ছেন? এই যে তিনি পার্ট হয়ে উঠলেন সারা বিশ্বের, সেটা কি কি বুঝতে সাহায্য করছে তাকে? সেটা কিন্তু তাকে ক্রমশ ইনসিগনিফিক্যান্সের থেকে কোথায় নিয়ে যাবে? ইনসিগনিফিক্যান্স থেকে নিয়ে যাবে সিগনিফিক্যান্সের দিকে। ইনসিগনিফিক্যান্স মানে যদি গুরুত্বহীন হয়, গুরুত্বপূর্ণ নয় এমন হয়, তাহলে ঠিক তার উল্টোটা সিগনিফিক্যান্স, গুরুত্ব, তাৎপর্য। সিগনিফিক্যান্স মানে আমরা বলতে পারি ইম্পর্টেন্স। এই ইম্পর্টেন্সের দিকে নিয়ে যাবে তার এই রিয়েলাইজেশন, তার এই অনুমান, অনুভব সবকিছুই তাকে নিয়ে যাবে একটা তাৎপর্যের দিকে, যেখানে তিনি বুঝতে পারবেন যে দেয়ার ইজ অ্যান ইউনিভার্সাল ব্রাদারহুড। বলছেন যে সারা পৃথিবী জোড়া যেন একটা ব্রাদারহুড রয়েছে, প্রত্যেকেই যেন আমরা পরের তরে। মানুষের কথাই শুধু বলছেন না, বলছেন সমস্ত কিছুর কথা, গোটা মহাবিশ্বের কথা, যার মধ্যে তারা নক্ষত্র কেউ বাদ যাবেন না। তো সেইটার মধ্যে যেন মনে হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড অফ অল বিইংস, যা কিছুই আমরা হয়ে উঠেছি। বিইং কথাটার মানে হলো সেই হয়ে ওঠা, অস্তিত্ব আছে যার, যা কিছুর মধ্যে একটা এক্সিস্টেন্স আছে, একটা অস্তিত্ব রয়েছে, যা কিছুর অস্তিত্ব রয়েছে এই মহাবিশ্বে, আমি যেন তার সব কিছুরই একটা পার্ট। কিরকম ভাবে পার্ট? দেখো এখানে বলছে ইন এ স্কিম অফ সেলেস্টিয়াল অর্গানাইজেশন। আমি একটু আগেই বলছিলাম স্কিম, এই যে বিশাল পরিকল্পনা, একটা প্ল্যান চলছে সব কিছুকে সেই একটা নির্দিষ্ট ছন্দে বেঁধে রাখার জন্য। এই যে সব কিছু ঘুরছে, কারো যদি হঠাৎ করে গতি বেড়ে যায় তাহলে তো বাকি সবাই ইম্প্যাক্টেড হয়ে যাবে, তাদের মধ্যে তো, তাদের জীবনে তো সেটা ছাপ পড়বে। তাহলে এই যে সব কিছু সুন্দরভাবে চলছে, এই যে সব কিছু সুন্দরভাবে ঘুরছে, অথচ কারো থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, এইটা বুঝতে পারার জন্যই কবি এটাও বুঝতে পারছেন তার পাশাপাশি এই যে একটা সেলেস্টিয়াল অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি? একটা সংগঠন, একটা কোম্পানি মনে হয় না আমাদের, একটা সংগঠন, যে সংগঠনটা হচ্ছে সেলেস্টিয়াল, স্বর্গীয়। কেমন? এই স্বর্গীয় যে অর্গানাইজেশন, এই যে সংগঠন, এই সংগঠনের তিনিও কিন্তু একটা ছোট্ট হলেও ভূমিকা পালন করেছেন। এই যে বিশাল সংগঠন, সেই সংগঠনের মধ্যে তার একটা ভূমিকা রয়েছে। এইটা কবিকে কোথা থেকে কোথায় পৌঁছে দিচ্ছে ভালো করে লক্ষ্য করো। একটা ইনসিগনিফিক্যান্স থেকে, একটা তাৎপর্যহীনতা থেকে একটা সিগনিফিক্যান্সের দিকে, একটা তাৎপর্যের দিকে, যেখানে একবার তার মনে হয়েছিল যে তিনি ভীষণ ক্ষুদ্র, এই মহাবিশ্ব, এই রাত্রি যত বড়, তার তুলনায় তিনি নিতান্তই ক্ষুদ্র। কেমন? সেই ক্ষুদ্রতা থেকে তিনি একটা গুরুত্বের জায়গায় পৌঁছচ্ছেন, সেইটা কিন্তু তার একটা বড় পাওনা। এবার আমরা মূল যে কবিতা সেখানে যাই। দেখো, I am a man, little do I last and the night is enormous, but I look up, the stars right, unknowing I understand, I too am written, and at this very moment someone spells me out. ছোট্ট কবিতা, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কবিতা। দেখো শব্দগুলো আমরা ভেঙে ভেঙে বলবো। কবিতাটিকে আমরা দুভাগে ভাগ করে নিই। প্রথমে হচ্ছে প্রথম 2 লাইন, তারপর বাকি 6 লাইন। কেমন? প্রথমে কি বলছেন?
আই অ্যাম এ ম্যান, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? এই আই কিন্তু আসলে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল হিউম্যানিটি, ম্যান। আমি বলেছিলাম ম্যান শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তা দিয়ে সামগ্রিক মানবিক সত্তাকে বোঝানো হচ্ছে। আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ। আমার মতো এরকম মানুষ সারা পৃথিবীতে অনেকেই আছে। প্রত্যেক কবি যেন তাদের প্রত্যেকের হয়েই কথাটা উচ্চারণ করছেন। লিটল ডু আই লাস্ট অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস। লিটল ডু আই লাস্ট, কবির অন্তর থেকে যেন একটা দুঃখ ভেসে আসছে। তিনি যেন বুঝতে পারছেন যে আমি ক্ষুদ্র এবং অতি তুচ্ছ। কখন? যখন আমি নিজেকে কল্পনা করছি এই মহাবিশ্বের বিশালতার সাপেক্ষে। এই যে মহাবিশ্ব, যা অত্যন্ত বিশাল, যার সম্পূর্ণটা জানা আমার পক্ষে কখনোই সম্ভব না, যেন এই রাত্রি, সেখানে যে যত বড় বিশালত্ব, আমার অজ্ঞানতাও যেন তত বড়ই। মহাবিশ্ব সম্পর্কে আমি যা জানি না তার চেয়ে অনেক বেশি। এই যে চিন্তা, এই চিন্তাটাই তার মধ্যে একটা পেসিমিজম আনছে, একটা দুঃখ বয়ে আনছে। হ্যাঁ, তিনি যেন বলতে চাইছেন, আই এম এ ম্যান, লিটল ডু আই লাস্ট। খুব অল্প দিন বেঁচে থাকবো। আমার তুলনায় কারা বাঁচবে বেশি দিন? এই যে নক্ষত্রপুঞ্জ, এই যে বিশাল পৃথিবী, এই যে রাত্রি, এই যে দিন, এরা প্রত্যেকেই থেকে যাবে আমার চলে যাওয়ার পরেও। আমার জীবনকাল যেন এদের তুলনায় নিতান্তই নগণ্য। তাহলে নিতান্ত নগণ্য, নিতান্ত তুচ্ছতর একজন মানুষ সে কী বা করতে পারে এই বিশালত্বের সামনে দাঁড়িয়ে? সে কি শুধুই অনুভব করবে যে সে ক্ষুদ্র, তার কোনো কিচ্ছু দেবার নেই, কোনো কিচ্ছু করার নেই? না, কবি কিন্তু এখানে আমাদেরকে একটা ধাক্কা দিচ্ছেন কবিতায়। বলছেন যে এই যে ইনরমাস, এই যে বিশালত্ব মহাবিশ্বের, সেই মহাবিশ্বের পাশে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমার জীবনকাল অতি সামান্য, আমার কর্মক্ষমতা অতি সামান্য। তা দিয়ে আমি কী বা অবদান রেখে যেতে পারি আমার ফিউচারের জন্য, ভবিষ্যতের যে পৃথিবী তার জন্য? সেইটা বুঝতে গিয়েই কিন্তু তিনি আকাশের দিকে তাকাচ্ছেন। বাট আই লুক আপ। যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন কিন্তু আমরা এই বিশালত্বটাকে আমরাও নিজেদের অন্তরে অনুভব করতে পারি। দ্য স্টারস রাইট। কারা লিখছে? লিখেই চলেছে সেই নক্ষত্ররা। নক্ষত্ররা কি লিখছে? নক্ষত্ররা যেন সেই মানে অনেক পুরনো, অনেক বয়সী প্রাজ্ঞ মানুষদের মতো তারা কিন্তু দিবারাত্র আমাদের ডেস্টিনিটাকে লিখে চলেছে। তাদের এত অভিজ্ঞতা, তারা কিন্তু মানুষকে দেখেই, প্রত্যেকটা স্থানকে দেখেই, প্রত্যেকটা বিইংকে দেখে, সব কিছুর, যা কিছুর মধ্যে এক্সিস্টেন্স আছে, যার উপস্থিতি আছে, তাদেরকে দেখেই তারা যেন তার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। স্টার্সরা যেন আমাদের সেই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারদের মতো অনেক অনেক বয়স ধরে তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুদিন ধরে তারা যা পর্যবেক্ষণ করেছে, সেই জ্ঞান যেন তারা আমাদেরকে বিলিয়ে দিতে চায়। এবং আমরা কি করি? লুক আপ। যখনই তাকাই আকাশের দিকে, বুঝতে পারি দ্য স্টারস রাইট। তারারা ওখানে আছে, ওদের থাকাটা কিন্তু শুধুমাত্র থাকার জন্য নয়, ওরা যেন আমাদেরকে নিয়ত পর্যবেক্ষণ করে চলেছে এবং তার একটা রেকর্ড তারা রেখে দিয়েছে নিজেদের কাছে। unknowing I understand। হঠাৎ যেন অজানার ভেতর থেকে আমি জানতে পারলাম। মানে যা জানতে পারলাম সেটা যেন প্রকাশ্যে বলার মতো নয়, সে ভাষা আমার কাছে নেই, যে শব্দ আমার কাছে অপ্রতুল, তা দিয়ে আমি বোঝাতে চাইছি unknowing I understand। মানে আমার যে জ্ঞানের যে সীমাবদ্ধতা, তা দিয়ে মহাবিশ্বের এই পরিকল্পনাকে, মহাবিশ্বের যে উপস্থিতি, একে ধরা সম্ভব নয়। আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমার যে সায়েন্টিফিক অবজারভেশন, আমার যে নিরীক্ষণের যে প্রবণতা, তা দিয়ে যেন আমি মহাবিশ্বের এই বিশালত্বকে মাপতে পারছি না। তাই আমি যেন খানিকটা বুঝতে পারছি, শুধু অনুভব করতে পারছি, একটা ইনটিউশন কাজ করছে আমার ভেতরে। আমি যেন হঠাৎ করেই বুঝে ফেললাম I too am written। আমার কথাও যেন ওই তারাদের কাছে লেখা হয়ে আছে। আমি কি করতে চলেছি বা আমি যে আছি, এ কথা যেন ওরা জানে। And at this very moment someone spells me out। এবং এই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই আমি নক্ষত্রদের দিকে তাকিয়েছি এবং বুঝতে পেরেছি যে আমার ভাগ্য নির্ধারিত হয়ে আছে ওদের কলমের খোঁচায়, ঠিক তখনই যেন আমার মনে হলো যে ঠিক এই মুহূর্তে someone spells me out। কেউ যেন আছে
যে নির্ধারণ করে দিয়েছে যে আমি কোথায় যেতে চলেছি, আমার কি ভূমিকা হবে, আমার ভবিষ্যৎ কোথায় যাবে। তা নিয়ে হতাশ হবার কিছুই নেই। আমার ভূমিকাটা কি সেটা যেন খুব পরিষ্কার করে কেউ আমাকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। এখানে এই কবিতাটা বোঝার জন্য আমরা আমাদের খুব পরিচিত একটা গানের সাহায্য নিতে পারি। তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময় তাই জাগে আমার গান। আমি যে গান গাই, কবি যে কবিতা লেখেন, এ যেন সেই বিস্ময়ের বহিঃপ্রকাশ। আকাশ ভরা যে সূর্য তারা রয়েছে, যে বিশ্ব ভরা প্রাণ রয়েছে, এক্ষুনি আমরা বলছিলাম যে অল বিংস, এরা সবাই এই সূর্য তারা প্রাণ প্রত্যেকেই যেন মহাবিশ্বের এই যে সেলেস্টিয়াল অর্গানাইজেশন তার একটা পার্ট, এবং দে প্লে আ ভাইটাল রোল। তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যেকের সংস্পর্শ ছাড়া কিন্তু এই যে সবাইকে নিয়ে একটা নতুন হারমোনি তৈরি করতে হবে। মহাবিশ্ব চলবে একটা নির্দিষ্ট ছন্দে, হারমোনি, একটা কি বলবো মানে সুরেলা একটা ঐক্যতান, ক্যাকোফনি নয়। যা ক্যাকোফনি কখনোই নয়, তা হচ্ছে সবসময় একটা হারমোনি, একটা সুরেলা ছন্দবদ্ধ একটা ঐক্যতান, যার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। এই যে সুশৃঙ্খল ভাবে সবকিছু চলছে, এর পেছনে কিন্তু প্রত্যেকেরই উপস্থিতির একটা ভূমিকা রয়েছে। কবিতার মূল বিষয়বস্তু হলো এইখানে। এবার যদি আমরা কবিতাটাকে একটু ভেঙে ভেঙে পড়ি, দেখো আরেকবার আমি পড়ি, তোমরা শোনো। আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ, অর্থাৎ তিনি হচ্ছেন প্রতিভু, সমগ্র মানব সত্তার একজন প্রতিভু। লিটল ডু আই লাস্ট, খুব অল্প দিন আমি বাঁচবো। লাস্ট মানে কি, মানে যতটুকু আমার আয়ুকাল, তাকে বোঝানো হচ্ছে লাস্ট শব্দটা দিয়ে। আমরা যেমন শুনেছি দোকানে গেলে কোনো জিনিস যখন দোকানি আমাদেরকে বলেন যে খুব লাস্টিং করবে, অর্থাৎ সে দীর্ঘজীবী হবে, অনেক দিন জিনিসটি আমাদের জন্য কাজ করতে পারবে, সেরকম মানুষের জীবনকাল, আয়ু যেন সীমিত সময়ের মধ্যে রয়েছে। অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস, এবং রাত্রি কি, রাত্রি হচ্ছে বিশাল। আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে এই যে বিশাল ইউনিভার্স, মহাবিশ্ব, তার তুলনায় যে আমরা নিতান্তই ক্ষুদ্র, এ কথা যেন কবির এই উপলব্ধি যেন কবির মধ্যে একটা দুঃখের সঞ্চার করে। যে আমি তো বেশি দিন থেকে যাব না, এই মহাবিশ্ব যতদিন থেকে যাবে আমি তো ততদিন থেকে যাব না, আমি তো দেখব না আমার মৃত্যুর পর কি হয়, তাই না? তার কিন্তু এই মহাবিশ্ব কিন্তু কন্টিনিউ করে যাবে। এই যে সূর্য চন্দ্র গ্রহ তারা, এরা প্রত্যেকেই থেকে যাবে, এবং এরা প্রত্যেকেই দেখে যাবে যে এই পৃথিবী ঠিক কোথায় পৌঁছবে। তাহলে তিনি বোঝাতে চাইছেন যে আমার এই যে উপস্থিতি, সেটা নিতান্ত স্বল্পকালীন হলেও মহাবিশ্ব তো তা নয়, সে চিরকালীন। এই চিরকালীনতার সঙ্গে আমার যে স্বল্পকালীনতা, তার যে একটা ডাইকোটমি রয়েছে, একটা পার্থক্য রয়েছে, সেটা যেন এই দুটো লাইনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠে আসছে। আমাদের যখনই পরীক্ষার খাতায় কোয়েশ্চেন আসবে যে এই যে কম্প্যারিজনটা, এই তুলনাটা কিভাবে দেখানো হয়েছে, তখন কিন্তু এই কথাগুলোই আমাদেরকে গুছিয়ে লিখতে হবে, কেমন? তারপর কবি বলতে চাইছেন যে নাইট ইজ এনর্মাস। এই লাইনটির ওপরে যথেষ্ট প্রশ্ন আসে যে নাইট ইজ এনর্মাস মানে কি, যে রাত্রি হচ্ছে বিশাল। রাত্রি কেন বিশাল? রাত্রি হচ্ছে এখানে দুটো হতে পারে। একটা হচ্ছে যে রাত্রি হচ্ছে দিন রাত্রির মধ্যে যে রাত্রি, সে যে আমাদের পৃথিবীর আহ্নিক গতিকে চিহ্নিত করবে। অপরদিকে যে চিরকালীন, যে প্রতিদিনই আসবে, আমি না থাকলেও আসবে, আমি থাকাকালীনও সে এসেছে, সে থেকে যাবে, আমি চলে যাব। আবার অপরদিকে রাত্রি কিন্তু অজ্ঞতারও প্রতীক। আমরা যা কিছু জানি না, যা কিছু এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের যে অজ্ঞানতা, তাকেও যেন রিপ্রেজেন্ট করছে রাত্রি তার ইনর্মিটি দিয়ে, ইনর্মাস, বিশালত্ব, ইনর্মিটি দিয়ে। এই মহাবিশ্ব তো বিপুল জ্ঞানের ভাণ্ডার, আমরা কতটুকুই বা জানতে পেরেছি। যা জানতে পেরেছি তাও অতীব নগণ্য। এই যে জ্ঞান ভাণ্ডার, এই যে বিশাল, এই যে তিনি জানেন না, এই ক্ষুদ্রতাকেও যেন কবি মাথা পেতে স্বীকার করে নিচ্ছেন। লিটল ডু আই লাস্ট, খুব অল্পই আমি জেনে যেতে পারবো। আমার যতটুকু জীবন, আমি তা দিয়ে খুব অল্পই জেনে যেতে পারবো। এই দুঃখটা যেমন রয়েছে, পাশাপাশি তিনি অনুভব করছেন, বাট আই লুক আপ, কিন্তু আমি
মেনে নিচ্ছি না এটাকে, আমি আরেকবার ভাবনা চিন্তা করে দেখবো। আকাশের দিকে তাকিয়ে দ্য স্টার্স রাইট বলছে, ওরা সব জানে। ওরা আজকে কোটি কোটি বছর ধরে পৃথিবীর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা পৃথিবীর লোককে দেখেছে। বিশ্বের কোথায় কি হচ্ছে কিছুই তাদের অজানা নয়। তাদের জ্ঞান ভাণ্ডারের কাছে আমার জ্ঞান ভাণ্ডার একেবারেই নগণ্য। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, এই লাইনটি থেকেও প্রশ্ন আসে যে অজান্তেই যেন আমি বুঝতে পারলাম। অজান্তেই কেন বলছেন কবি? এই অজান্তেই শব্দটার মধ্যেই কিন্তু দ্য লিমিটেশন অফ আওয়ার নলেজ অ্যাবাউট দ্য ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স ইজ ক্যাপচার্ড। কেমন? এই যে আননোয়িং, আমি যে জানি না, আমার যে নলেজ অতীব নগণ্য, সেইটা যেন কবি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এবং এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি বলছেন আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝতে পারছি। আমি হয়তো জানি না, একে ব্যাখ্যা করার মতো হয়তো শব্দ আমার কাছে নেই, আমার কাছে কোনো গাণিতিক তত্ত্ব নেই, কিন্তু আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছি? আমার যে দর্শন, আমার যে দেখার ভঙ্গি, আমার যে পৃথিবীর সঙ্গে আমার যে একটা নিজস্ব যোগাযোগ আছে, একটা যোগসাজশ গড়ে উঠেছে, তা দিয়ে আমি বুঝতে পেরেছি একটা অদ্ভুত নতুন একটা কি বলবো, মানে আমার জীবনের একটা গুরুত্বকে আমি উপলব্ধি করতে পারছি এর মধ্যে দিয়ে। নক্ষত্ররা লিখে চলেছে এবং এই যোগসূত্রটা যেন কবি হঠাৎ করে আবিষ্কার করছেন, একটা এপিফ্যানিক মোমেন্ট, একটা দারুণ আনন্দ হচ্ছে কবি। তিনি বলছেন আই টু অ্যাম রিটেন, আই টু অ্যাম রিটেন, আমার কথাও যেন লেখা রয়েছে। আমি তো হারিয়ে যাইনি, আমার উপস্থিতি রয়েছে। আমার সেই উপস্থিতি একটা তাৎপর্য নিয়ে আসে মহাবিশ্বের কাছে, আমার নিজের কাছেও আসে, এই পৃথিবীর কাছেও তার একটা মূল্য রয়েছে। সেইটা যেন আমি চট করে বুঝে যাচ্ছি। তারারা যাদের কথা জানে তাদের মধ্যে আমিও একজন। এই কথাটা যেন হঠাৎ করে কবি আবিষ্কার করে ফেলছেন। আননোয়িং, না জেনেও বুঝতে পারছেন, আই আন্ডারস্ট্যান্ড, খুব ভালো করে বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন? এই যে বুঝতে পারাটা, এটাকেই আমরা নাম দিচ্ছি এই যে একটা হঠাৎ করে একটা বুঝতে পারলেন, এই যে বুঝতে পারাটা, এটাকেই আমরা বাংলায় বলছি আত্মোপলব্ধি। নিজেকে বুঝতে পারা, নিজেকে উপলব্ধি করতে পারা। কি রয়েছে এর মধ্যে? উপলব্ধি শব্দটার মধ্যে রয়েছে জ্ঞান এবং অনুভব, এই দুটো মিলেমিশে তৈরি হচ্ছে আত্মোপলব্ধির প্রক্রিয়া, যাকে ইংরেজিতে আমরা বলছি সেলফ রিয়েলাইজেশন। নিজেকে বুঝতে পারা, এই যে বুঝতে পারা, এই বুঝতে পারাটা কি? সৃষ্টির আদিমতম রহস্য। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই এই যে ডিভাইন একটা অর্গানাইজেশন রয়েছে, একটা সংগঠন রয়েছে পৃথিবী জোড়া, এই যে একটা কেউ একজন এটাকে নিয়ন্ত্রণ করছেন এবং তিনি আমাদের সকলকেই এতে ভূমিকা নিতে বাধ্য করেছেন। এই যে রহস্যটা, এটাকে যেন কবি প্রকাশ করতে পারছেন না, শুধুমাত্র উপলব্ধি করতে পারছেন, ব্যাখ্যা করতে পারছেন না। তার কারণ তার কাছে পৃথিবীর মহাবিশ্বের বেশিরভাগ অংশই হচ্ছে অজানা, তাকে প্রকাশ করার ভাষাও তাই অজানা। আই টু অ্যাম রিটেন, আমাকেও যেন কেউ লিখে রেখেছে, আমার অস্তিত্বের যেন একটা মানে আছে, একটা মিনিংফুল রিয়েলাইজেশন হচ্ছে কবির, যে আমার অস্তিত্বটা অকারণ নয়, তার একটা কারণ রয়েছে, একটা পারপাস রয়েছে। কিরকম পারপাস? যে তিনি এখানে বুঝতে পারছেন যে তিনি একা নন, যা কিছুই রয়েছে এই একাকিত্বের বোধ থেকেই কিন্তু একটা দুঃখ জন্মায়। এখানে কবি যেই বুঝতে পারলেন যে তিনি একা নন, তার সঙ্গে জড়িয়ে আছে সারা বিশ্বের সব কিছুই, তিনি এই বিশাল পরিকল্পনার একটা ছোট্ট অংশ মাত্র, এবং তিনি ছাড়াও এই পরিকল্পনা অসম্পূর্ণ। এই যে গুরুত্বটা তিনি বুঝতে পারছেন, নক্ষত্ররা তাকে যে এটা বুঝতে সাহায্য করছে, নক্ষত্রদের সঙ্গে 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 তার কি একটা রিলেশন স্থাপিত হচ্ছে, তাই না? একটা আত্মীয়তার বন্ধনে তারা জড়িয়ে যাচ্ছেন, আত্মীয়তার বন্ধনে জড়িয়ে যাচ্ছে আরো কত কিছু। নক্ষত্ররা যাদের কথা জানে এবং যারা আমার চারপাশে রয়েছে, যাদেরকে হয়তো আমি সেভাবে কখনো উপলব্ধিই করিনি যে তারা আমার এক্সিস্টেন্সে, আমার অস্তিত্বে একটা ভূমিকা পালন করে, সেটা কিন্তু আজ আমি নিঃসন্দেহে স্বীকার করে নিচ্ছি যে এই যে একটা ইউনিভার্সাল ব্রাদারহুড তৈরি হচ্ছে, এই যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হচ্ছে, সব কিছুর মধ্যে একটা সংযোগ রচিত হচ্ছে, এই রচনাটাই যেন এই কবিতায় কবির মূল
তিনি আমাদেরকে এইটাই বোঝাতে চাইছেন পুরো কবিতাটা জুড়ে, কিন্তু এই ছোট্ট কথাটাই বলার চেষ্টা করছেন যে সামওয়ান স্পেলস মি আউট, কেউ কিন্তু আমার নাম উচ্চারণ করছে, কেউ কিন্তু বলে দিচ্ছে যে আমার পারপাসটা কি, আমাকে এই রোলটা প্লে করতে হবে। কি রোল? যা কিছু আমি বুঝতে পেরেছি, যা কিছু আমি অনুধাবন করতে পেরেছি, যা হয়তো আমার নলেজের যে নলেজের যে সংকীর্ণতা, আমার জ্ঞানের যে কি বলবো ক্ষুদ্রতা, তা দিয়ে যা আমি বুঝতে পারছি না, তাও যেন আমি আমার ফেলো বিংসদের কাছে পৌঁছে দিতে পারি। আমার চারপাশে যারা রয়েছে, যারা এই সৃষ্টি রহস্যের কাছাকাছি পৌঁছতে পারেনি, তাদের কাছে যেন আমি এই কথাটাই তুলে ধরি যে আমরা সকলেই হচ্ছে এই যে ব্রাদারহুড, এই যে সেলেস্টিয়াল অর্গানাইজেশন, এই যে একটা কসমিক হারমনি, এই যে মহাবিশ্ব জোড়া যে একটা ছন্দবদ্ধ ঐক্যতান, এই সুরে যে আমার সুরও মিশে আছে, এই কথাই যেন তিনি কবিতার ছত্রে ছত্রে আমাদেরকে বোঝাতে চাইছেন। আবার স্বীকার করে নিচ্ছেন যে আমাদের জ্ঞান কিন্তু সীমিত, তা দিয়ে আমরা অনুধাবন করতে পারবো না, কিন্তু যদি আমরা আমাদের অনুভব দিয়ে, ইনটিউশন দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো এই যে মিল, এই যে যোগাযোগ, এটাকে হয়তো খুঁজে পেতে পারবো। তাহলে যদি আমরা কবিতাটাকে পুরোপুরি একটুখানি ছোট করে আলোচনা করে নিই, কেমন হবে সেটা? সেটা হচ্ছে যে এই কবিতায় তাহলে কবি কি স্বীকার করে নিচ্ছেন প্রথমেই? যে এই পৃথিবীতে মানুষের জীবন হচ্ছে সীমিত, এবং এই যে জীবন খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ততাটা নিয়ে দুঃখ করবার অবকাশ নেই। কারণ এই যে আমার চারপাশে রাতের আকাশের মতো এক অজানা বিশাল অন্ধকার রয়েছে, যা আমি জানি না, যা আমার মনেরই অন্ধকার, যা আমি জানি না, সেই বিশাল জগৎকে অনুভব করার জন্যই কিন্তু আমার জীবন প্রস্তুত। এই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব সম্পর্কে কবির মনে সন্দেহ রয়েছে, তিনি অ্যাংজাইটিতে ভুগছেন, গভীর একটা উৎকণ্ঠা হচ্ছে তার ভেতরে। যখন রাতের আকাশের দিকে তাকাচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন যে সেখানে কারা রয়েছে? সেখানে রয়েছে অসংখ্য নক্ষত্র, যারা কি করছে? যারা যেন সারাক্ষণ এই মহাবিশ্বে যা কিছু ঘটছে তার যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছে যেন সবার রহস্যই আর রহস্য নয়, তারা যেন তাদের মণিকোঠায় সঞ্চিত করে রেখেছে যে যুগের পর যুগ, এই যে বহু বহু বছর ধরে হয়ে চলা এই যে মহাবিশ্বের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি যা কিছুই হয়, সব কিছুকেই যেন তারা তাদের কাছে সঞ্চয় করে রেখেছে। এবং এই নক্ষত্রের দিকে তাকিয়ে কবি বুঝতে পারলেন হঠাৎ করেই যে নক্ষত্ররা যেন নির্ধারণ করে দিয়েছে আমার ভাগ্য কোন পথে পরিচালিত হবে। কেউ যেন স্পষ্টভাবে তাকে বলে দিচ্ছে যে তোমার জীবনেরও একটি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য হচ্ছে এই মহাবিশ্বের যে উপস্থিতি, এই মহাবিশ্বের যে এক্সিস্টেন্স, যে অস্তিত্ব, সেই অস্তিত্ব নির্ভর করে আছে তোমার মতোই, তুমি এবং তোমার মতো আরো অনেক কিছুর ওপরই। এই যে মহাবিশ্বের যে হারমোনিটা, এই যে ঐক্যতান, এখানে যে আমার একটা ভূমিকা থাকছে, আমি যে একটা পার্ট, একটা রোল প্লে করছি, এই কথাই যেন কবিতার মধ্যে দিয়ে বারবার উঠে আসছে। কেমন? তাহলে এই গেল হচ্ছে আমাদের মূল কবিতাটি। এবার তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে কি কি ধরনের প্রশ্ন আমাদের এখান থেকে আসতে পারে। আমরা প্রথমে একটু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি। ছোট ছোট প্রশ্ন অবশ্যই আসবে 1 নম্বরের এবং 5 নম্বরের। 1 নম্বরের প্রশ্নের মধ্যে আসতেই পারে যে রাত্রিকে কিভাবে বর্ণনা করা হয়েছে, কবি অজান্তেই কি বুঝতে পারছেন, বা কারাই বা তোমার ভাগ্যলিপি লিখে দিচ্ছে। সেখানে উত্তরগুলো ছোট 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 করে লেখা যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি যে ছোট ছোট প্রশ্নগুলোর কথা বললাম, কি আসতে পারে তাহলে? রাত্রিকে কিভাবে বর্ণনা করা হয়েছে, কি লিখবে? রাত্রিকে বর্ণনা করা হয়েছে একটা ইনর্মাস প্রেজেন্স হিসেবে, একটা বিশাল অজ্ঞানতার অজ্ঞানতাকে সিম্বলাইজ করানোর জন্য ব্যবহার করা হয়েছে। আবার কারা ভাগ্যলিপি লিখে দিচ্ছে? ভাগ্যলিপি লিখে দিচ্ছে স্টার্সরা। কবি অজান্তেই কি বুঝতে পারছেন? ছোট প্রশ্ন আসলে কি লিখবে? যে তার কথাও যেন লিপিবদ্ধ হয়ে আছে ওই তারাদের কাছে। এবার আমার যেটা মূল জায়গাটা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে এই কবিতা থেকে কি কি বড় প্রশ্ন আসতে পারে এবং সেটা কিভাবে লেখা যেতে পারে সেইটা আমরা একটা আলোচনা করে নিই। যেমন ধরো, তাহলে কবিতার টাইটেলটা ব্রাদারহুড কেন বোঝা গেল তো? আমি বললাম যে এই যে মহাবিশ্বের প্রতিটি অংশের সঙ্গে প্রতিটি অংশের যে একটা
কি বলবো, মানে অবিচ্ছেদ্য সম্পর্ক। এই যে একটা আমি ট্রানজেন্ট হওয়া সত্ত্বেও আমার যে ক্ষণস্থায়িত্ব, এই স্থায়িত্বেরও কিন্তু এই বিশালতার মধ্যে একটা ভূমিকা রয়েছে। এই যে যোগাযোগটা, এই যে সম্পর্কটা, এটাকেই সিগনিফাই করছে দ্য টাইটেল ব্রাদারহুড। কেমন? তাহলে আমরা প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্নে কি বলছে? প্রথম প্রশ্ন এরকম হতে পারে, I am a man লিটল ডু আই লাস্ট, আমার স্থায়িত্ব খুবই স্বল্পকালীন। এই লাইনটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চাইছেন? এই লাইনের মধ্যে দিয়ে তাহলে কবি একদিকে যেমন বোঝাচ্ছেন যে মানব জীবনের যে স্বল্পকালীনতা, এবং একে তুলনা করছেন কার সঙ্গে? তুলনা করে দেখিয়েছেন যে মহাবিশ্বের যে চিরকালীনতা, তার কাছে এই যে স্বল্পকালীন, এটা এই আমার অস্তিত্ব যে স্বল্পকালীন, সেটা নিতান্তই একটা তুচ্ছ। এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু এই লাইনটা লেখা হয়েছে। তাহলে এতক্ষণ ধরে আমি যা যা বললাম, মোটামুটি তাকে যদি সংক্ষিপ্ত করে লিখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। কিরকম? আমরা লিখতে পারি যে কবি এখানে খুব সুন্দর করেই বুঝতে পেরেছেন যে আমাদের জীবন এই মহাবিশ্বের চিরকালীনতার তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ। দ্য ইনসিগনিফিকেন্স অফ ম্যান, এটা এই ভাস্টনেস অফ দ্য ইউনিভার্স এর এগেনস্টে খুবই ছোট, খুবই ক্ষুদ্র, এই কথাটা বোঝাতেই তিনি প্রথম লাইনটা এভাবে লিখেছেন। কেমন? আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে ধরো এরকম এলো যে হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট, বলছে যে এই লাইনটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? যে আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, অজান্তেই যেন আমি বুঝে ফেললাম। এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বা বোঝাতে চাইছেন? যে অজান্তেই তিনি কি বুঝলেন? অজান্তেই বলছেন কারণ তার জ্ঞানের সীমাবদ্ধতা। তিনি জানেন যে এই বিশ্বে যা কিছু জানেন, তার থেকে যা কিছু জানেন না তার পরিমাণ একটা রাত্রির অন্ধকারের মতোই বিশাল। এই বিশালত্বের সামনে দাঁড়িয়ে তার জ্ঞানও যে নিতান্তই কম, এই উপলব্ধি কিন্তু তার অন্তরে রয়েছে। এবং তিনি বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন? তিনি এইটুকু বুঝতে পারছেন যে এই যে বিশাল মহাবিশ্ব, তার মধ্যে কিন্তু তিনি ক্ষুদ্র হলেও তার একটা ভূমিকা রয়েছে, তিনিও এই বিশালত্বের একটা পার্ট। এইটাই বোঝাতে চাইছেন। প্রশ্ন আসতে পারে যে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, কবিতার মূল বিষয়বস্তু কি? সেন্ট্রাল আইডিয়াটা কি? মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু বলতে গেলে তাহলে পুরো কবিতাটাই আমাদের বুঝিয়ে বলতে হবে যে কেমন করে কবি এখানে দেখিয়েছেন মহাবিশ্বের বিশালতার কাছে তার নিজের যে অস্তিত্ব সেটা অত্যন্তই ক্ষুদ্র, তা সত্ত্বেও তিনি উপলব্ধি করছেন যে তিনি এরই একটা পার্ট, এরই মধ্যে দিয়ে নিজের জীবনের মধ্যে দিয়েই কিন্তু তিনি তার এখানে আসার উদ্দেশ্যকে চরিতার্থ করতে পারেন। এই যে উপলব্ধি অবধি পৌঁছনো, একটা উপলব্ধি ছিল যে আমি এখানে ভীষণ ক্ষুদ্র, সেখান থেকে একটা উপলব্ধিতে পৌঁছানো যে আমি এই বিশাল অর্গানাইজেশনের একজন কর্মী। এই উপলব্ধিতে পৌঁছানো অবধি যে জার্নিটা, সেটা পুরোটাই লিখতে হবে এই সেন্ট্রাল আইডিয়া। যখন প্রশ্ন আসবে তখন প্রশ্ন আসতে পারে কবিতার টাইটেল নিয়ে। আমরা এক্ষুনি কথা বললাম যে কবিতার যে টাইটেল, নামকরণ, তা কেন এরকম? এখানে দুটো অংশ রয়েছে টাইটেলে। একটা হচ্ছে ব্রাদারহুড, এই সৌভ্রাতৃত্ববোধ, এই যে পৃথিবী জোড়া যে একটা যোগাযোগ, একটা কানেকশন বিটুইন অল দ্য বিংস, সব কিছুর মধ্যেই যে একটা কানেকশন, সেটাকে এস্টাবলিশ করার একটা চেষ্টা রয়েছে ব্রাদারহুড শব্দটার মধ্যে দিয়ে। আর টাইটেলের দ্বিতীয় অংশ হোমেজ টু ক্লডিয়াস টলেমি, যে এখানে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে ক্লডিয়াস টলেমির প্রতি। কেমন? টাইটেল লিখতে গেলেও যেমন এই কথাটা লিখতে হবে, তেমনি আরেকটা প্রশ্ন আসতেই পারে যে টলেমির সঙ্গেই হঠাৎ টলেমিকেই বা কেন তিনি হোমেজ জানাতে গেলেন? কবি অক্টাভিও পাজ টলেমিকে কেন এই শ্রদ্ধার্ঘ্যটা জানাচ্ছেন? তখন লিখতে হবে যে টলেমি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিশাল বড় গ্রিক জ্যোতির্বিদ। তিনি গাণিতিক উপায়ে আবিষ্কার করেছিলেন যে এই যে সূর্য, নক্ষত্র, এরা কিভাবে ঘোরে, এদের যে গতিবিধি, এই সম্পর্কে তিনি একটা জ্যামিতিক সূত্র আবিষ্কার করেছিলেন, যা দিয়ে এদের গতিবিধিকে ব্যাখ্যা করা যায়। তো এই যে নক্ষত্রদের চিহ্নিতকরণে একটা ভূমিকা ছিল ক্লডিয়াস টলেমি, যে নক্ষত্রদেরকে আজ
অক্টাভিও পাজ দাঁড়িয়ে দেখছেন যে রাতের আকাশে যে তারা কত কিছুই না বলে যাচ্ছে, যে ভাষা তিনি সবটা বুঝতেও পারছেন না, হয়তো কিছুই বুঝতে পারছেন না, তবু অনুভব করতে পারছেন যে তাদের ওই যে আমার যা কিছু অজানা তার মধ্যেও যেন আমার একটা ভূমিকা রয়েছে। এই ভূমিকার পেছনে এই যে ভাবাবেগ, এই যে তার চিন্তা, এর পেছনে যেন টলেমির এই নক্ষত্র বিজ্ঞানের একটা ভূমিকা আছে। এইটাকেই তিনি স্বীকার করে নিয়ে টলেমির প্রতি এই শ্রদ্ধার্ঘ্যটা জানাচ্ছেন। কেমন? আর কি প্রশ্ন আসতে পারে? আর আসতে পারে, টাইটেল তো বললাম যে কি আসতে পারে। তো এইভাবেই মূলত কবিতায় 5 থেকে 6টি প্রশ্ন তৈরি করলে আমাদের কবিতার ওপরে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে ব্রাদারহুড শব্দটা আমি আরও একবার বুঝিয়ে দিই। ব্রাদারহুড মানে কি? ব্রাদারহুড মানে হলো একটা ব্রাদারলি রিলেশনশিপ উইদিন এ কমিউনিটি। প্রধানত আমরা যদি ডিকশনারি সার্চ করি তাহলে দেখবো ব্রাদারহুড শব্দটা বলতে বোঝায় যে একটা সম্প্রদায়ের মধ্যে একে অপরের সঙ্গে যে সম্পর্ক আমরা মেনটেন করি সেইটাকেই ব্রাদারহুড বলা হচ্ছে। কিন্তু এখানে কবি বোঝাতে চাইছেন দ্য আইডিয়া অফ রিলেশনশিপ, একটা অন্যরকম সম্পর্কের ধারণা দিচ্ছেন আমাদেরকে, দ্যাট বাইন্ডস দ্য ইউনিভার্স অর্গ্যানিক্যালি। কেমন? বাইন্ড করে রাখে, বেঁধে রাখে এই মহাবিশ্বে যা কিছু রয়েছে। যে হারমোনির কথা বলছিলাম আমি এক্ষুনি, কি হারমোনির কথা বলছিলাম? একটা কসমিক হারমোনির কথা বলছিলাম। বিশ্ব জোড়া একটা ছন্দবদ্ধ ঐক্যতান। এই ঐক্যতানের মধ্যেই আসলে আমরা সকলেই বাঁধা পড়ে আছি এই মহাবিশ্বের সঙ্গে। এটা অত্যন্ত স্বাভাবিকভাবে ঘটে চলা একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে কি রয়েছে? আসলে আমাদের একে অপরের সঙ্গে আমরা যে সম্পর্কে রয়েছি সেইটা বোঝানোর জন্যই মানে কবি এই ব্রাদারহুড শব্দটার অবতারণা করছেন। বোঝাতে চাইছেন যে দেয়ার ইজ এ কসমিক ফোর্স দ্যাট গভর্নস অ্যান্ড রেগুলেটস আওয়ার লাইভস। আমাদের জীবন নিয়ন্ত্রিত হচ্ছে এই যে বিশ্বজোড়া যে একটা কি বলবো, মানে একটা স্পিরিট রয়েছে যে কি করছে, যে অর্গানাইজেশন রয়েছে সে যেন নিয়ন্ত্রণ করছে, সবকিছুকে সঠিকভাবে পরিচালিত করছে একটা নির্দিষ্ট হারমোনির দিকে। এই সুর কিন্তু কখনোই বিশৃঙ্খলভাবে ভেঙে যাচ্ছে না। ইন দ্য সেন্স দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটি আর ইন্টারওয়াইন্ড। ব্রাদারহুড শব্দটার মধ্যে দিয়ে যেন সারা বিশ্ব, মহাবিশ্ব এবং হিউম্যানিটি এবং মানব সত্তা সবই যেন ইন্টারওয়াইন্ড হয়ে আছে, একেবারে মিলেমিশে আছে, একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে আছে। অ্যান্ড হ্যান্স অল শেয়ার্ড ব্রাদারহুড। তাহলে আমরা কি শেয়ার করি একে অপরের সঙ্গে? এই যে সম্পর্ক, এটাকে যদি স্বীকার করেই নিই তাহলে পৃথিবীর সব কিছুর সঙ্গেই, মানুষ, প্রাণীকুল, গাছপালা বা নক্ষত্র জগৎ যাই হোক না কেন, এর সঙ্গে কিন্তু আমরা একটা শেয়ার্ড ব্রাদারহুড রয়েছে, আমাদের একটা ভ্রাতৃত্ববোধ রয়েছে। তাহলে এই টাইটেলটা আমাদেরকে বোঝাতে চাইছে যে আমাদের চারপাশে যে এন্টিটিস রয়েছে, যে এক্সিস্টেন্স অফ অল বিংস, সমগ্র সব কিছুর যে অস্তিত্ব রয়েছে, সেই অস্তিত্বটা আসলে কি করছে? তারা ওয়ার্ক করছে, কাজ করছে অর্গ্যানিক্যালি, একসঙ্গে একত্রিত হয়ে কাজ করছে একটা নির্দিষ্ট হারমোনির কাছে পৌঁছানোর জন্য। এবং দ্য পারপাস অফ দ্য পোয়েটস লাইফ, মানে শুধু কবির এই ছোট্ট জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা কোনো ক্যাজুয়াল লাইফ নয়, এটা কোনো সাধারণ জীবন নয় যে জীবনের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারবো? আমরা আমাদের এখানে থাকার, তিনি তার কবিতাটা লেখার গুরুত্ব সম্পর্কে বুঝে উঠতে পারবেন। সেটা কি? টু এক্সপ্রেস দ্য ইনএক্সপ্রেসিবল। যা কিছু কহতব্য নয়, যা কিছু প্রকাশ্য নয়, তাকেই যেন তিনি প্রকাশ্যে আনতে চাইছেন। সৃষ্টির রহস্যকে সবার সামনে মেলে ধরতে চাইছেন যে আমরা অলসো কি করি, একটা ভাইটাল রোল প্লে করি ইন দিস এক্সিস্টেন্স অফ কসমিক হারমোনি। এই যে সামগ্রিক একটা অস্তিত্ব, এই অস্তিত্বকে যেন আমরা কি করি? আমরা এই অস্তিত্বকে ছন্দবদ্ধ রাখতে সহায়তা করি। তাহলে এই হলো কবিতাটা মূল জায়গাগুলো, আর এই হচ্ছে মোটামুটি প্রশ্নগুলো যেগুলো আমরা যদি আলোচনা করি ঠিকমতো আমাদের খাতায় তৈরি করি, তাহলেই আমার মনে হয় এই কবিতা থেকে আমাদের যাবতীয় প্রস্তুতি পরীক্ষার জন্য হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।